আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। এখানে 120টা সিঁড়ি আছে। তারপরে এলিফ্যান্টা কেভ। তো দেখতে থাকুন, দু সাইডে কত সুন্দর সুন্দর দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আজ 29শে ডিসেম্বর 2023। আমরা যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়ায়। এখন বাজে সকাল 6:30। দেখে কিন্তু মনে হচ্ছে না। আসলে মুম্বাই শহরটা ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত, তো তাই এখানে 7টা বেজে যায় ভোরের আলো ফুটতে ফুটতে। আর সূর্যি মামার দেখা সকাল 8টার আগে মেলে না। সিএসএমটি এবং চার্চ গেট দুটো স্টেশন থেকেই গেটওয়ে অফ ইন্ডিয়া খুব বেশি দূরত্বে নয়, তবে চার্চ গেট থেকে একটু বেশি কাছে। চার্চ গেট স্টেশন থেকে 112 নম্বর পাস যায় গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত। ভাড়া 6 টাকা, দূরত্ব 1.5 কিলোমিটার। এই মাঠটার নাম ওভাল ময়দান। মাঠের ঠিক ওপারে আছে বোম্বে হাইকোর্ট আর রাজাবাই ক্লক টাওয়ার। এই 1.5 কিলোমিটার পথ আমরা কিন্তু হেঁটেই গেছিলাম। সকালের রোদ গায়ে মাখতে মাখতে বোম্বে শহরের উপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ও হ্যাঁ, এখানে কিন্তু একদম ঠান্ডা নেই। এখন প্রায় 9টা বাজতে যায়, তাপমাত্রা 24 ডিগ্রি। এসেই সবার আগে সামনের টিকিট কাউন্টার থেকে এলিফ্যান্টা যাওয়ার টিকিট কেটে নিলাম। একজনের 260 টাকা, এটাই রিটার্ন টিকিট। গেটওয়ে অফ ইন্ডিয়ার কথা তো কম বেশি সবাই জানে। আজ বলবো এর ইতিহাস। 1911 সালে দিল্লি দরবারে ভারতের সম্রাট হিসেবে রাজ্যাভিষেকের জন্য সম্রাট পঞ্চম জর্জ এবং কুইন মেরির অবতরণকে স্মরণ করার জন্যই গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ হয়েছিল। কিন্তু তারা শুধুমাত্র গেটওয়ের একটি কার্ডবোর্ডের মডেলই দেখতে পেয়েছিলেন, কারণ এটির নির্মাণ শেষ হয় 1924 সালে। গেটওয়ের পাশেই আছে সেই বিখ্যাত তাজ হোটেল, যেটি নির্মাণ করেছিল জামশেদজি টাটা 1898 সালে। এই হোটেলটি নির্মাণের পেছনেও কিন্তু একটি গল্প আছে। জামশেদজি টাটাকে ওয়াটসনের হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়নি শুধুমাত্র ভারতীয় ছিলেন বলে। তাই ভারতীয়দের জন্য একটি বিলাসবহুল হোটেল গড়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন তিনি। 2008 সালের 26শে নভেম্বর তাজে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার কথা তো আমরা প্রায় সবাই জানি। এটা হলো তাজের নতুন বিল্ডিং, নাম তাজ প্যালেস। গেটওয়ের বিপরীতে আছে শিবাজির মূর্তি, যিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখানে ছিল পঞ্চম জর্জের একটি মূর্তি। তাকে সরিয়ে 1961 সালে শিবাজির মূর্তিটি উন্মোচন করা হয়। আমরা এখন চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। পেছনে গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল, তার পাশেই তাজ টাওয়ার। এবার আমরা যাব এলিফ্যান্টা। এলিফ্যান্টা গুহা হলো প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত গুহা মন্দিরের একটি সংগ্রহ, যেগুলিকে ইউনেস্কো 1987 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেছে। এলিফ্যান্টা যাওয়ার জন্য এখান থেকে প্রচুর লঞ্চ ছাড়ে। যেই লঞ্চেই যাব সেই লঞ্চেই যে আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু টিকিটটা যত্ন করে রাখতে হবে। এই টিকিটই ফেরার সময় লঞ্চে দেখাতে হবে। এলিফ্যান্টা ঘুরতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। যেতে আর আসতেই 3 ঘন্টা লেগে যায়। আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চের নিচটা একটু বন্ধ, উপরটা একটু খোলামেলা, তাই উপরে বসেছি। উপরে বসার জন্য এক্সট্রা 10 টাকা করে দিতে হয়েছে।
শ্রীগাল, ওই দূরে দেখো শ্রীগাল উঠছে, ওই একটা আসছে আমাদের সাথে সাথে, দেখো দেখো। লঞ্চটা ছাড়ার পরেই কয়েকটি শৃগাল আমাদের লঞ্চের পিছু নিয়েছিল। তখনও বুঝতে পারিনি পরবর্তী দৃশ্যটা কী হতে যাচ্ছে। শয়ে শয়ে শৃগাল আমাদের লঞ্চটাকে চারিদিক দিয়ে ঘিরে নিয়েছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। এই শৃগালগুলোর জন্যই আমাদের এলিফ্যান্টা যাওয়া জলযাত্রাটা আরও সুন্দর হয়ে উঠেছিল। পাখিগুলো পথের সঙ্গী হয়ে যাওয়ার পরে কোথা দিয়ে যে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। বলো দাদা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট কেভস। সেখানে অন্তত 2 থেকে 3 ঘন্টা ঘুরলে ভালো করে সেই জায়গাটা অবজার্ভ করা যাবে। এবং এখন আমরা আধা ঘন্টা মোটামুটি চলে এসেছি, এবার পৌঁছে যাব আমরা। আপনি আসেন কোথা থেকে? আমি আছি শান্তিনিকেতন থেকে, বোলপুর, বীরভূম। গেট অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভ যাওয়ার পথে অনেক ছোট বড় জাহাজ দেখতে পাবেন। সামনাসামনি পোর্ট হওয়ায় এখানে জাহাজগুলিকে ডক করে রাখা থাকে। এই জাহাজটি দ্য গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেডের জাহাজ। ওই দূরে এলিফ্যান্টটা। আজ প্রচুর ধোঁয়াশা। ধোঁয়াশা থাকার জন্য কিছুই ভালো করে বোঝা যাচ্ছিল না। নইলে এলিফ্যান্টা ঢোকার মুখেই দেখতে পাওয়া যায় মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। আমরা সেপ্টেম্বর মাসে যখন গেছিলাম তখন খুব পরিষ্কার ছিল, পুরো হারবার লিঙ্কটাই দেখতে পেয়েছিলাম। 22 কিমি দৈর্ঘ্যের 6 লেনের এই ব্রিজটি সেউরি থেকে শুরু হয়ে নাভি মুম্বাই পর্যন্ত গেছে। এই ব্রিজটি সম্পূর্ণ হলে এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু হবে। সেপ্টেম্বর মাসের সমুদ্রটা কত উত্তাল ছিল, সামনে এলিফ্যান্টা কেভ, আর এখনের সমুদ্রটা কত শান্ত। আরব সাগরের ওপর আমাদের 1.5 ঘন্টার যাত্রা শেষ হলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘোড়াপুরী দ্বীপ। লোকমুখে যেটা এলিফ্যান্টা আইসল্যান্ড নামে পরিচিত, সেই দ্বীপটার আসল নাম কিন্তু ঘোড়াপুরী দ্বীপ। এখানে স্থানীয় মানুষরা একে কিন্তু ঘোড়াপুরী বলে। লঞ্চঘাট থেকে জেটির রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত একটি টয় ট্রেন চলে, যার ভাড়া 18 টাকা। যদি হাঁটতে ভালোবাসেন এই 5 মিনিটের রাস্তা হেঁটেও যেতে পারেন। এলিফ্যান্টা কেভে ঢোকার মুখেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের একটি কাউন্টার আছে, সেখানে টিকিট 5 টাকা। এলিফ্যান্টা কেভের টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছতে গেলেই কমপক্ষে 120টা সিঁড়ি ভাঙতে হয়। তারপরেও অনেক সিঁড়ি আছে। তাই সামনে যে বাঁশে বাঁধা চেয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম মানুষদের এলিফ্যান্টা কেভ ঘুরে দেখার জন্য রাখা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দুধারে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়। চাইলে এখান থেকে এলিফ্যান্টা কেভের শপিংটাও সেরে নিতে পারেন। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। এখানে 120টা সিঁড়ি আছে। তারপরে এলিফ্যান্টা কেভ। পর্তুগিজরা যখন এই দ্বীপে একটি ঘাঁটি স্থাপন করেছিল, তখন তারা গুহায় এসেই একটি কালো পাথরের বিশাল হাতির মূর্তি দেখতে পেয়েছিল। তাই তারা এই দ্বীপের নামকরণ করেছিল এলিফ্যান্টে, যা পরবর্তীকালে এলিফ্যান্টায় পরিণত হয়েছে। যেই হাতির নামে এই দ্বীপের নামকরণ, 1864 সালে ব্রিটিশরা সেই হাতির মূর্তিটিকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার ফলে এটি ভেঙে যায় এবং পুনরায় একত্রিত করা টুকরোগুলি এখন মুম্বাইয়ের জিজামাতা উদ্যানে রয়েছে। সামনে টিকিট কাউন্টার। শার্ক, বিমস্টেক এবং ভারতীয় নাগরিকদের টিকিট মূল্য 40 টাকা এবং বিদেশিদের 600 টাকা। এই দাদার সঙ্গে লঞ্চে দেখা হয়েছিল, ইনি অনেক আগেই পৌঁছে গেছেন। তো এই টিকিট কেটেছে 40 রুপিস। তো আমরা দুজনে কেটে নিচ্ছি টিকিট। কাটার পরে এই দিক দিয়ে প্রবেশ করব। টিকিট কেটেই আমরা এগিয়ে চললাম এলিফ্যান্টা গুহাগুলি পরিদর্শন করতে। এই দ্বীপে 5টি হিন্দু গুহা, 2টি বৌদ্ধ গুহা, কিছু জলের ট্যাঙ্ক এবং 2টি ক্যানন আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এলিফ্যান্টা কেভের সামনে। এটা হলো কেভ নম্বর 1, সবথেকে আকর্ষণীয় গুহা। গুহা 1, যা গ্রেট কেভ নামেও পরিচিত। এই গুহা কমপ্লেক্সের মধ্যে সবথেকে বড় এবং সবথেকে আকর্ষণীয় কেভ হলো এটি।
গুহার প্রবেশদ্বারের ঠিক বিপরীতে দক্ষিণ দেওয়ালে আছে ত্রিমূর্তি সদাশিবের একটি ভাস্কর্য এবং বাঁ দিকে আছে যোগেশ্বর শিব অর্থাৎ যোগের প্রভু হিসেবে শিব এবং ডান দিকে নটরাজ শিব অর্থাৎ নৃত্যের প্রভু হিসেবে শিবের ভাস্কর্য। ত্রিমূর্তি শিবের তিনটি অপরিহার্য দিক সৃষ্টি, সুরক্ষা এবং ধ্বংস প্রতিনিধিত্ব করছে। ডান অর্ধমুখ জীবন এবং সৃজনশীলতার প্রতিশ্রুতি চিত্রিত করে। বাম অর্ধমুখ ভয়ঙ্কর অঘোরা বা ভৈরব শিব এবং কেন্দ্রীয় শিব হল সৌম্য এবং ধ্যানশীল, ইনিই হলেন তৎপুরুষ। কিন্তু এই খোদাইটি অস্বাভাবিক, কারণ মূর্তির নকশার জন্য আদর্শ প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে তৎপুরুষ পূর্বমুখী হওয়া উচিত, কিন্তু এলিফ্যান্টায় উত্তরমুখী। ত্রিমূর্তি শিবের ডান দিকে আছে গঙ্গাধারা। ছবিতে দেখা যাচ্ছে শিব ও পার্বতী দাঁড়িয়ে আছে এবং শিব স্বর্গ থেকে গঙ্গা নদীকে নামিয়ে আনছে। গঙ্গাধারার পাশেই আছে ত্রিমূর্তি, যেটি এই গুহার অন্যতম প্রধান আকর্ষণ, এবং ত্রিমূর্তির বাঁ দিকে আছে অর্ধনারীশ্বরের ভাস্কর্য। অর্ধনারীশ্বর মূর্তিটি দেহের ঠিক মাঝখান থেকে সমানভাবে বিভাজিত, অর্ধেক পুরুষ ও অর্ধেক নারীর মূর্তিরূপে বর্ণিত হয়। এখানে অর্ধেক পুরুষ হল শিব এবং অর্ধেক নারী হল পার্বতী। গুহাতে একটি শিবলিঙ্গের গর্ভগৃহ আছে। প্রতিটি দরজায় দুটি দ্বাররক্ষক আছে, যার উচ্চতা প্রায় 15 ফুট, কিন্তু সকল মূর্তি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এই খোদাই করা চিত্র হল শিব পার্বতীর বিবাহ। এই কিংবদন্তিকে হিন্দু ধর্মগ্রন্থে কল্যাণ সুন্দর বলা হয়। এই ভাস্কর্যটি হল শিবের একটি হিংস্ররূপ ভৈরবের অন্ধকাসুর বধ। এই ভাস্কর্যটি হিমালয়ের কৈলাস পর্বতে শিব ও পার্বতীকে চিত্রিত করে এবং এই চিত্রিত কাহিনীটি রাবণানুগ্রহ নামে পরিচিত। রাবণ কৈলাস পর্বতকে ওঠানোর চেষ্টা করছেন, কিন্তু শিব পর্বতের নিচে রাবণকে আটকে দিয়েছেন। গ্রেট কেভ, কেভ 1-এর পাশেই পশ্চিম দিকে আরেকটি সংযুক্ত কেভ আছে। যদিও এই কেভের ভাস্কর্যগুলো অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে। এই গুহাতেও একটি গর্ভগৃহ আছে। কেভের পাশেই একটি জলের কুণ্ড আছে, যেটি পাহাড়ের তলায়। পশ্চিম দিকের মতনই গ্রেট কেভের পূর্ব দিকেও একটি শাখা রয়েছে। এর ভিতরে একটি ছোট মন্দিরের গর্ভগৃহ রয়েছে, যেই গর্ভগৃহের দুপাশে সিংহ পাহারাদার এবং গর্ভগৃহের চারপাশে একটি পাথর কাটা প্রদক্ষিণ করার পথ রয়েছে। এগুলি হল শৈব দ্বারপাল, যেগুলো এই কেভকে পাহারা দিচ্ছে। এই গুহাতে গণেশ এবং সপ্তমাতৃকার ভাস্কর্য রয়েছে। 1 নম্বর গুহার পর আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম পরবর্তী গুহাগুলো দেখতে। এরপরই এটি হলো 2 নম্বর গুহা। এই গুহাটি অসম্পূর্ণ। এই গুহাটির সম্মুখভাগ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। 1970 সালে 4টি বর্গাকার স্তম্ভ দিয়ে পুনরুদ্ধার করা হয়। 2 নম্বর গুহার কিছুটা পাশেই আছে 3 নম্বর গুহা। এই গুহাটিও ধ্বংসপ্রাপ্ত, সব কিছুই প্রায় ভাঙা। 1970 সালে এই গুহাটিকেও পুনরুদ্ধার করা হয়েছিল। এই যে রডগুলো দেখা যাচ্ছে, এগুলোই পুনরুদ্ধার করার চিহ্ন। 4 নম্বর গুহা হলো একটি শৈব গুহা। এই গুহাতেও একটি শিবলিঙ্গ আছে। শিব মন্দির ছাড়াও এখানে ছোট ছোট 3টি ঘর আছে। এরপরে কিছুটা সিঁড়ি ভাঙার পর পৌঁছে গেলাম 5 নম্বর গুহাতে। 5 নম্বর গুহা অসমাপ্ত। পর্তুগিজরা এবং পরবর্তীতে ব্রিটিশরা এই এলিফ্যান্টা গুহার সম্পদগুলিকে খুব খারাপভাবে নষ্ট করেছে। না হলে হয়তো এই সম্পদগুলি আরও কত সুন্দর লাগতো। সমস্ত কেভগুলি পরিদর্শন হওয়ার পর আমরা চলে গেলাম এলিফ্যান্টা কেভের একদম গেটের কাছে। এই গেটের ডান দিকেই পড়বে এমটিডিসি হোটেল, আর এই হোটেলের পাশ দিয়েই ক্যানন হিলের রাস্তা। আমরা এখন যাচ্ছি ক্যানন হিলসে।
খুব খাড়াই রাস্তা, এবড়ো খেবড়ো সিঁড়ি। পাহাড়ের একদম শীর্ষে দুটি বড় বড় কামান রাখা আছে, ওই জন্যই এই পাহাড়টির নাম হয়েছে ক্যানন হিল। মিনিট 15 হাঁটার পর আমরা চলে এলাম প্রথম কামানের কাছে। পর্তুগিজরা জলদস্যুদের হাত থেকে পোতাশ্রয়কে রক্ষা করার জন্য দুটি কামান পাহাড়ের এমন স্থানে রেখেছিল যেখান থেকে পুরো দ্বীপের চারপাশে লক্ষ্য রাখা যাবে। এই কামানগুলি 360 ডিগ্রি ঘোরানো যেত। এছাড়াও কামানের গোলা বারুদ রাখার জন্য পর্তুগিজরা পাহাড় কেটে তলায় ঘর করেছিল। এই সুড়ঙ্গগুলো ভীষণ অন্ধকার, আলো আসার কোনো জায়গা নেই। প্রথম কামানের বাঁ দিকে পাহাড়ের ওপরে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় দ্বিতীয় কামানের কাছে। এই রাস্তায় যেতে যেতেই কিছু ভাঙাচোরা পর্তুগিজদের তৈরি করা ঘর দেখতে পাওয়া যায়, যেখান থেকে তারা সবসময় লক্ষ্য রাখত কোনো শত্রু আসছে কিনা। দ্বিতীয় ক্যাননটাও প্রথম ক্যাননের মতনই। এখান থেকে শুধু চারিদিকের দৃশ্যটা আলাদা। এখান থেকে দেখতে পাওয়া যায় জিএনপিটি বন্দর, সমুদ্রের সুন্দর দৃশ্য, রাজবন্দর গ্রাম এবং গ্রামের একটি বাঁধ। নিচে এসে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা ফিরে যাব আবার গেটওয়ে অফ ইন্ডিয়া। আমাদের কেপ দেখা কমপ্লিট। আমরা এখন যাচ্ছি লঞ্চের দিকে, লঞ্চ ধরে আবার গেট অফ ইন্ডিয়াতে ফিরবো। আজকে ডিসেম্বরের 29 তারিখ, তাপমাত্রা দেখা যাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। মুম্বাই শহর এটা, এটা তো কলকাতা নয়। মারাত্মক গরম।